আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ অর্থাৎ 5 নম্বর অধ্যায়, এই 5 নম্বর অধ্যায়ের আমরা এমসিকিউ ক্লাসটা নিব। আমরা গত ক্লাসে কিন্তু আমরা 5 নম্বর অধ্যায়ের বেসিক ক্লাসটা নিছি, আজকে আমরা 5 নম্বর অধ্যায়ের এমসিকিউ ক্লাসটা নিব। ঠিক আছে? সো যারা যারা এখনো যুক্ত হওনি তারা তারা যুক্ত হয়ে যাও, আমি ক্লাসটা কিন্তু এখনই শুরু করে দিব। আচ্ছা, আমি দুই একজনের জন্য একটু ওয়েট করবো, দুই একজন আসা মাত্রই আমি কিন্তু ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়ের এমসিকিউ ক্লাস, এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। প্রথমে বলে রাখি, এই অধ্যায়টা কিন্তু আমাদের এমসিকিউর জন্য হ্যাঁ গুরুত্বপূর্ণ আছে। আরেকটা কথা হচ্ছে, এই অধ্যায়টা কিন্তু আমাদের এমসিকিউতে এইটা কিন্তু খুব একটা সহজ একটা অধ্যায়, তবে কিছু ইউনিক ব্যাপার আছে যেগুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু আমরা এই অধ্যায়ের এমসিকিউ যেগুলো আসবে সেগুলো তো ভালো পারফর্ম করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো, কেউ কেউ যদি জয়েন করে থাকো আমাকে বলো যে আজকে আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ 5 নম্বর অধ্যায়ের এমসিকিউ ক্লাস। আচ্ছা, এই তো আমাদের সালমা আক্তার ক্লাসটা দেখতেছো। সালমা আক্তার, একটু জানাও আমাকে যে লেখাটা ক্লিয়ার কিনা এবং তুমি আমার কথা ঠিক মতো শুনতেছো কিনা। আচ্ছা, লাবিব, লাবিব একটু জানাও যে শুনতে এবং দেখতে ঠিকতে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, শুনতে পারতেছো কিনা এবং দেখতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, হ্যাঁ লাবিব, হ্যালো, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি তুমিও ভালো আছো, তাই না? আচ্ছা, এই তো, হ্যাঁ মামা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ঋতু, আমি ভালো আছি, তুমি আশা করি খুব ভালো আছো। আচ্ছা লাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? আচ্ছা, সব ক্লিয়ার। তাহলে এই তো মোটামুটি আমাদের ক্লাসে মোটামুটি অনেকেই উপস্থিত হয়ে গেছে। তাহলে আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা আমাদের। আচ্ছা, এই তো কায়েস, কায়েস চলে আসছে, অনেকেই চলে আসছে আমাদের ক্লাসে আজকে। আমরা ক্লাসটা শুরু করে দিই, চলো। এখন আশা করি শুনতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলো, আমাদের প্রথম যে টাইপ ভিত্তিক এমসিকিউর ভিতরে, হ্যাঁ, টাইপ ভিত্তিক এমসিকিউর ভিতরে প্রথম যে তোমার হচ্ছে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে চলক, সেটা হচ্ছে কি চলক। তাহলে আমাদের দেখো, মনে করে সাপোজ আমাদের কাছে একটা এমসিকিউ দেওয়া আছে, 4x³ প্লাস 3x² মাইনাস 2x+1 ইকুয়ালস টু 0। বলতেছে এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024, অর্থাৎ গত বছরের পরীক্ষার প্রশ্ন এমসিকিউ। এটা বলতেছে এই সমীকরণের ঘাত কত। দেখো, এটা কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালোভাবে শিখে আসছি যে আমাদের এই চলকের সর্বোচ্চ ঘাতকেই কি সমীকরণের ঘাত বলা হয়। তাহলে দেখো, এই চলকে দেখো এখানে কিন্তু 1, এখানে 2, এখানে 3, যেহেতু এখানে সর্বোচ্চ 3 আছে, অর্থাৎ এই সমীকরণের ঘাত হচ্ছে কত? এই সমীকরণের ঘাত হচ্ছে আমাদের 3। এই সমীকরণের ঘাত হচ্ছে আমাদের 3। আশা করি তোমরা ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, এই উপরে যে লাইনটা লিখছি আমি, এটার কালারটা একটু বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে আমি এটা মুছে দিই, এটা আমাদের লাগবে না। ঠিক আছে? তো এইটুকু দেখো, আশা করি বুঝতে পারবা এইটুকু। হ্যাঁ, রাবি আমাকে একটু বলো যে এইবার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, এই সমীকরণটা দিয়ে রাজশাহী বোর্ড, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন,
যে এই সমীকরণের ঘাত কত। আমরা বলছিলাম চলকের সর্বোচ্চ ঘাতকেই আমরা সমীকরণের ঘাত বলবো। এই সমীকরণের ঘাত হচ্ছে আমাদের 3। আচ্ছা, যারা যারা ক্লাসে আছো, আজকে ক্লাসটা কিন্তু খুব বেশি বড় হবে না। তো আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একটু উপস্থিত থাকবা, তাতে করে এই অধ্যায়টা তোমরা যদি এখন ক্লাসটা করো তাহলে দেখা যাবে পরে আর এটা না করলেও তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ইজিলি এমসিকিউ করতে পারতেছো। ঠিক আছে, একদম পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিবা। আমি কিন্তু তোমাদের এই এমসিকিউর উপরে আমাদের একটা কোর্স করানোর কারণ হচ্ছে এটা, যে তোমরা এমসিকিউটা প্রতিটা অধ্যায় বেসিক সহ প্রতিটা এমসিকিউ ক্লাসেই তোমরা অলরেডি শিখে ফেলবা, পরে পরবর্তী পরীক্ষার আগে জাস্ট রিভিশন দিবা। না হলে কি হয়, আমরা সিকিউ সিকিউ নিয়ে পাগল হয়ে যাই। আর জেনারেল ম্যাথে এমসিকিউ তো সবাই আটকায় আমরা জানি, হায়ার ম্যাথের এমসিকিউ তো কিন্তু সমস্যা, হ্যাঁ হায়ার ম্যাথের এমসিকিউ তো অনেকে সমস্যা করে। তবে জেনারেল ম্যাথে এমসিকিউ তে সবসময় বেশি সমস্যা হয়, কারণ জেনারেল ম্যাথে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার থাকে না। হায়ার ম্যাথে যদি আমাদের এমসিকিউ একটু কম নাম্বারও আসে এবং সিকিউতে যদি মোটামুটি ভালো নাম্বার আসে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালে 25-25 নিয়ে কিন্তু আমরা সহজে এ প্লাস করতে পারি। কিন্তু জেনারেল ম্যাথে কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুইটাতেই কিন্তু নিজে লিখে করতে হয়, মানে এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই। সো এখানে তুমি যদি এমসিকিউ তে খারাপ করো তাহলে কিন্তু এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক অনেক কষ্ট হয়ে যায়। আমি আমি অনেক দেখছি এরকম অনেক ভালো স্টুডেন্ট দেখছি যারা জেনারেল ম্যাথে এ প্লাস মিস করছে। কারণ সিকিউতে ধরো সাপোজ একটা দুইটা সৃজনশীল করতে গেলে মাথা ওলা যায়, তখন ওরা কি করে ওই সৃজনশীলটা ভালো করে অ্যান্সার করতে পারে না। আর ধরা খায় কোথায়, এমসিকিউতে। এমসিকিউতেও দেখা যায় একটু কম হয়ে যায়, কারণ ওই যে সৃজনশীল খারাপ করছে তখন এমসিকিউ গুলো তাড়াহুড়া করতে করতে এখানেও কিন্তু অনেক, মানে প্রথম দিকে অনেক টাইম নেয় এমসিকিউ গুলো করতে, প্রথম দিকে টাইম বেশি নেয়, নেওয়ার পরে টাইমও থাকে না, অঙ্ক দেখা যাচ্ছে অনেক এমসিকিউ অনেক বাকি থাকে, তখন তাড়াহুড়া করে দেয়, একটাও যাচ্ছে মিলে না। ঠিক আছে, এর জন্য আমি যেটা বলতেছি আর কি, এই এমসিকিউর প্রতি জোর একটু বেশি দিতে হবে। আর এমসিকিউর জোরটা কিন্তু দেবো দেবো করে দেওয়া হয় না। তো এর জন্যই আমি কিন্তু এই কোর্স লঞ্চ করছি আলাদাভাবে, যাতে করে তোমাদের এমসিকিউতে বিশেষ করে ম্যাথে, তোমরা তো অলরেডি দেখছো যে অনেক ধরনের, যেমন সূচক লগারিদমের কিন্তু ম্যাথ আমরা এমসিকিউ করছি। এই এমসিকিউ গুলো যদি আমরা লিখে লিখে করি তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। আমরা ক্যালকুলেটরে ট্রিক শিখাই দিছি, জাস্ট দেখা মাত্র কিন্তু করে ফেলতে পারবো। আমরা বীজগণিতের ক্লাসে অনেক এমসিকিউ মুখস্থ করাই দিচ্ছি, সূচক লগারিদমে অনেক এমসিকিউ মুখস্থ করাই দিচ্ছি। এই অনেকগুলো সূত্র ছিল না, আমরা সেটাকে সূত্র হিসাবে বানাই নিছি, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, দ্রুত ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, মানে দ্রুত কিভাবে করা যায় সেটাও কিন্তু আমরা শিখছি, কারণ 30টা এমসিকিউ 30 মিনিট টাইম। তো এখানে কিছু কিছু এমসিকিউ তো মুখস্থ, আবার কিছু কিছু এমসিকিউ কিভাবে করতে হবে সেই নিয়মগুলো মুখস্থ, জাস্ট পাবো সাথে সাথে একদম দ্রুত করে ফেলবো। ঠিক আছে, কিছু কিছু ক্যালকুলেটরের সাহায্য করবো। এই জিনিসগুলো তুমি যদি ভালো করে রপ্ত করতে না পারো, বারবার প্র্যাকটিস করতে না পারো, তাহলে কিন্তু কখনোই কিন্তু তোমার এই যে এসএসসি তে এমসিকিউ ভালো হবে না। আর এই এমসিকিউ ক্লাসগুলো কিন্তু তোমাদের এসএসসি পর্যন্ত থাকবে, এই গ্রুপেই থাকবে, যার যখন ইচ্ছা। হয়তো আমাদের এই কোর্সটা শেষ হইতে আর ধরো সাপোজ 1 মাস মতো লাগবে, হয়তো 1 মাস পর, মানে টেস্টের আগে খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। কিন্তু এই কোর্সগুলো বা এই কোর্সের প্রতিটা ভিডিও, প্রতিটা সুন্দর করে কিন্তু আমাদের একটা পোস্টের ভিতরেই সব সাজানো থাকবে। তোমার যেই দিন ইচ্ছা হবে, যেই অধ্যায়টার সমস্যা হবে সেই অধ্যায়টা গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারবা, কোনো সমস্যা নাই, একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, সো তোমরা একটু, হ্যাঁ তোমরা একটু আমাকে সে এতটুকু এনশিওর করো যে এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা, কেউ কিন্তু ক্লাস থেকে যাবা না। হ্যাঁ, আশা করি তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা। আচ্ছা, এইবার দেখো আমাদের পরবর্তী এমসিকিউ, x-4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0, x-4 হোল স্কয়ার ইকুয়ালস টু 0 বলতেছে এই সমীকরণের মূল কয়টি। আচ্ছা, মূল কাকে বলে? ধরো সাপোজ x + 3 ইকুয়ালস টু ধরো 10। এখন x এর কয়টা মানের জন্য এই সমীকরণটা সত্য? আমরা জানি x এর মান 7 হলে সমীকরণটা সত্য, 7 ব্যতীত অন্য কোনো মানের জন্য কিন্তু সমীকরণ সত্য না। তার মানে x এর একটা মানের জন্য সত্য, তাহলে এই যে মান, যে মানের জন্য সত্য, এটাকে বলা হয় মূল, এটাকে বলা হয় কি? মূল বলা হয়। তাহলে এটা হচ্ছে কি? এই সমীকরণের মূল। অর্থাৎ এই সমীকরণের মূল কয়টা? একটা। তার মানে এই যে আমরা শিখছিলাম যে সমীকরণের পাওয়ার যত, তার মূল ততগুলো হওয়া সম্ভব, তার মান ততগুলো বের হওয়া সম্ভব। তাহলে যেহেতু পাওয়ার 1, তাহলে এর এর হচ্ছে কি, এর অ্যান্সারটা করা হয় বলতো একটা হবে, মানে একটা মাত্র মানের জন্য সত্য হবে। যদি এই দেখো x² প্লাস ধরো 2 ইকুয়ালস ধরো সাপোজ এরকম দেওয়া আছে 27, তাহলে এই সমীকরণের মূল কয়টা, বা এই সমীকরণ কয়টা মানের জন্য সত্য? এই যে পাওয়ার কত, 2, অর্থাৎ দুইটা মানের জন্য সত্য। অর্থাৎ দুইটা মানের জন্য সত্য মানে কি? এর মূল হচ্ছে 2, এর মূল হচ্ছে কত? 2। তাহলে x এর মানগুলোকেই বলতেছে কি? মূল। তাহলে আমরা দেখবো এই সমীকরণের মূল কয়টা। এখন তোমার কাছে মনে হইতে পারে, দেখো তোমার কাছে কি মনে হইতে পারে যে x-4 ইকুয়ালস টু 0, কারণ স্কয়ার দিকে লিখে রুট 0 কে রুট করলে তো 0ই হয়, তাহলে x ইকুয়ালস টু 4 মনে হয় এই সমীকরণে মানে একটা মান আছে। উত্তর হচ্ছে না, এই সমীকরণে কিন্তু একটা মান না, এই সমীকরণে দুইটা মান আছে। এই সমীকরণে মান আছে বলতো, দুইটা মান আছে। ক্লিয়ার? কারণ কি দুইটা মান থাকার কারণ কি? কারণ হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। এই যে x এর পাওয়ার সর্বোচ্চ কত বলতো? 2। এখন তুমি তো বলতে পারবা যে x এর পাওয়ার তো সরাসরি দেওয়া নাই, এটাকে সূত্র করো, a² - 2ab।
প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 0। এখন বলো তো এই সমীকরণের ঘাত সর্বোচ্চ কত? 2। কারণ এই সমীকরণের ঘাত যদি 2 হয় তাহলে অবশ্যই কি মান থাকবে 2টা। আর মান 2টা মানে কি এই সমীকরণের মূল হচ্ছে কয়টা বলো তো? 2টা। ঠিক আছে, আচ্ছা সেই মূল 2টা কি? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 2টা মূল বললাম, সেই মূল 2টা বের করার সবচেয়ে শর্টকাট কি নিয়মটা কি? কোনো কিছুর হোল স্কয়ার মানে কি সেই জিনিসটা কতবার আছে বলতো? 2বার আছে ইকুয়ালস টু 0। অতএব আমরা বলতে পারি কি x - 4 = 0 অথবা x - 4 = 0। অতএব x = 4, x = কত? 4। এখন তোমরা বলবা যে x এর মান তো জাস্ট 4, এখানেও তো 4, এখানেও 4, তাহলে আমরা কেন বলতেছি না যে মূল হচ্ছে একটা বা মান হচ্ছে একটা? উত্তর হচ্ছে না, এখানে মান 2টাই, তবে 2টা মানই সমান, 2টা মানে কি সমান, তবে মান কিন্তু 2টা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই সমীকরণের মূল কয়টা? এই সমীকরণের মূল হচ্ছে 2টা। এই এমসিকিউটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2020 সালে। আচ্ছা এবার আসি আমরা, ধরো x² মাইনাস, অনেক ইন্টারেস্টিং এমসিকিউ পাবো আমরা, x² - 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, এইটা সমান সমান দেওয়া আছে আমাদের 0। একদম সেম প্রশ্ন, বলতেছে এই সমীকরণের মূল কয়টি, মানে এই সমীকরণ কয়টা মানের জন্য সত্য। এখন তুমি দেখো, এই যে x এর পাওয়ার 2, তার পাওয়ার 2 পরে পরে কি হয়? গুণ হয়, তাহলে x এর পাওয়ার টোটালি কত হবে বলতো? 4 হবে। তাহলে যেহেতু এই সমীকরণে ঘাত 4, অর্থাৎ এই সমীকরণটা 4টা মানের জন্য সত্য, অর্থাৎ এই সমীকরণের মূল হচ্ছে 4। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা আর হবে না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা এরপরে চলে যাই আমরা হচ্ছে x + 3 x - 3 = 16। ঠিক আছে, x + 3 x - 3 = কত? 16। বলতেছে এই হলে x এর মান কত? x এর মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের a b c d অপশন দেওয়া আছে। আচ্ছা প্রথম কথা এই দেখো x আর x এটা গুণাকারে আছে না, এরপর 1 এরপর 1, তার মানে এই সমীকরণে এটা কত কয় ঘাত সমীকরণ বলতো? দ্বিঘাত সমীকরণ। x এর যখন গুণ করব x স্কয়ার হবে না, তো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে অবশ্যই কয়টা মান থাকবে বলতো? 2টা মান থাকবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সি ধরো ডি অপশনগুলোতে কি কি দেওয়া আছে আমাদের? একটা আছে +-5, +-5, +-4, হ্যাঁ, তারপরে শুধু 4, শুধু 4, শুধু 5। তো আমরা জানি 2টা মান আসবে, অবশ্যই 4 5 হবে না, তা +-5 নাই +-4 হবে। ঠিক আছে, 2টা মান কিন্তু অবশ্যই কিন্তু বের করতে হবে। তাহলে এটাকে যদি সূত্র করি আমরা, তাহলে কি আসবে বলতো? a² - b² অর্থাৎ 9, হ্যাঁ, ইকুয়াল টু কত আমাদের? 16। তাহলে আমাদের এই x², এই 9টা ওদিকে গেলে কি যোগ হবে, তো 16 আর 9 যোগ করলে 25। অতএব আমরা জানি x ইকুয়াল টু কত? +-√25, অতএব +- কত? 5। তাহলে x এর মান কয়টা বলতো? 2টা, আর সেই দুইটা কি? একটা +5 একটা -5। আশা করি আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার হইতে পারছি। আচ্ছা এবার বলছে x চলকের জন্য 4x³ - 5x - 2 প্লাস a ইকুয়ালস টু 0। বলতেছে এইটার চলককে, x হচ্ছে চলক, এই সমীকরণটাতে x চলক, x চলকের জন্য এই সমীকরণটাতে ধ্রুবপদটি কোন? ধ্রুবপদটি কি? ধ্রুবপদ কোনটি? ধ্রুবপদ কোনটি? x চলকের জন্য এই সমীকরণের ধ্রুবপদ কোনটি? আচ্ছা এইবার আসছি আমরা ধ্রুবক বা ধ্রুবপদ বলতে কি বুঝি আমরা? আমরা ধ্রুবক বা ধ্রুবপদ বলতে কি বুঝি? যার মান পরিবর্তন হবে না, সমীকরণে যার মান কোনো পরিবর্তন হবে না, তাই হচ্ছে ধ্রুবক। আরো ভালোভাবে বললে বুঝতে পারবো, চলকহীন পদকে আমরা বলবো ধ্রুবপদ। ঠিক আছে, চলকহীন পদকে বলবো ধ্রুবপদ। আমরা ধরো সাপোজ x + 2 = 0। এখানে দেখো x এর কত? 1 আছে, তার 2x। এই যে পদটা, ধরো এটা ধরো 3x নিলাম, এই যে পদটা, এই পদে কিন্তু আমাদের একটা x আছে, x এর কত? 1। এখন তুমি চিন্তা করো, এই 3x এর পাওয়ার 1, এখানে 2, এখানে তো কোনো x নাই, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু x এর পাওয়ার 0 ছিল। তার মানে এই পদেও কিন্তু x আছে যার পাওয়ার 0। তাহলে x এর পাওয়ার 0 যে পদটা আছে সেটাকে বলতেছি আমরা কি? ধ্রুবপদ। অর্থাৎ যেটাতে আমরা x পাওয়ার 0 তো লিখি না, সো এই জন্য আমরা বলতে পারি কি, যেটাতে x নাই, এক কথায় বলি কি, যেটাতে x নাই সেটা হচ্ছে ধ্রুবপদ। অর্থাৎ কি ধ্রুবপদ কত বলতো? +2। যদি এখানে -2 থাকতো তাহলে ধ্রুবপদ কত হতো বলতো? ধ্রুবপদ হতো কিন্তু -2। কিংবা এই ধরো একদম সহজ একটা জিনিস তোমাকে দিয়ে বলবে যে এই সমীকরণের ধ্রুবপদ কোনটা। ঠিক আছে, ধ্রুবপদ বের করতে গেলে সমীকরণটাকে আগে আদর্শ রূপে নিয়ে আসতে হবে। আদর্শ রূপটা কি? প্রথম হচ্ছে কি, যদি পাওয়ার সর্বোচ্চ 3 হয় তাহলে ax³ হবে, bx² হবে, +cx হবে, +d = 0। মানে সবগুলোকে সমানের বাম দিকে নিয়ে আসতে, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হবে। দেখো তো একে সমান চিহ্নের বাম দিকে আছে না, ডান দিকে আছে, তাহলে এটাকে আমাদের ক্যালকুলেট করে এই 3x - 2 = 0 বানাইতে হবে। তার মানে এই যে দেখো এর ধ্রুবপদ কত? -2, চিহ্ন সহ কিন্তু আমাদের চিন্তা করতে হবে। কথা ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করি আমরা, দেখো যে এই যে এইটাতে
প্রথমে আমাদের কি পাওয়ার 3 আছে, এর পাওয়ার 1 আছে, মানে পাওয়ার অধক্রম অনুযায়ী সাথে যাবে, মানে তোমার কি বড় থেকে ছোট অনুযায়ী যাবে। এখন দেখো এই যে -2, এই -2 তে কিন্তু আমাদের কি নাই বলতো, x নাই। আবার এর এর সাথেও কিন্তু কি নাই বলতো, x নাই। আবার a কিন্তু চলক না, কারণ বলে দিয়েছে চলক হচ্ছে x, তাহলে x বাদে যারা আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি আমাদের ধ্রুবক। অর্থাৎ এখানে কিন্তু x নেই, এখানে x নাই, তাহলে এই পদটা এবং এই পদটা দুইটাই কিন্তু আমাদের ধ্রুবক। এখন এটাকে কিভাবে লিখতে পারি, এখন অপশনগুলো দেখি আমরা। অপশনগুলো দেখার পরে আমি বলতেছি যে ধরো সাপোজ এটা দেওয়া আছে -2, -2 শুধু 2, তারপরে আছে আমাদের -a -2। এখন দেখো প্রথম কাজ হচ্ছে কি, এখানে ধ্রুবপদ যদি দুইটা হয় তাহলে আমরা সেটা কি করবো, কি একটা পদ বানাবো, একটা পদ। কিভাবে একটা পদ বানানো যায়, এটাকে লিখবো 4x³ - 5x মাইনাস, ধরো সাপোজ যদি এই 2টাকে আগে লিখি তাহলে কি করতে হবে, এই দুইটা পদকে কিভাবে একটা পদ করতে পারি, তাহলে এটা মাইনাস কমন নিয়ে নিব, তাহলে 2 - a, তাহলে এটা ধ্রুবপদ না, এইটা ধ্রুবপদ না, এইখান থেকে এইটা হচ্ছে ধ্রুবপদ, তাহলে সেটা কত, -2 - a। কথা ক্লিয়ার, এইটুকু হচ্ছে কিন্তু আমাদের ধ্রুবপদ, এইটা কারেক্ট। এখন ধরো সাপোজ আমরা এই ঝামেলা যদি না যেতাম, যদি মাইনাস কমন না নিতাম, তাহলে কি করতে পারতাম আমরা, সেটা হচ্ছে কি দেখো, তখন আমরা করতাম 4x³ - 5x, এ দেখো যেহেতু এর আগে প্লাস আছে তাহলে এটাকে আগে লিখবো আর 2 আগে মাইনাস লিখবো এবং এটা ব্র্যাকেট দিব। তার মানে এই দুইটা পদকে আমরা একটা পদে কনভার্ট করে ফেলছি। a - 2 আগে কি আছে, প্লাস, তার মানে এই যে এইটুকু অর্থাৎ a - 2 এটাই হচ্ছে আমাদের কি ধ্রুবপদ, এই যে a - 2 অর্থাৎ এই ডি, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। আশা করি আমরা এটুকু ক্লিয়ার হতে পারছি, আশা করি আমরা ক্লিয়ার যে ধ্রুবপদ জিনিসটা কি সেটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো, যে আমার কথা ঠিক মতো তোমরা শুনতে পারতেছো কিনা। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের বরিশাল বোর্ড 2017 সালে, এটা লিখিত প্রশ্ন, আমি জাস্ট মুখেই বলি, বলতেছে যে কোনো অভেদ কয়টি চলকের কতটি মানের জন্য সত্য, যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য। অপশন দেওয়া আছে একটি, দুইটি, শূন্যটি, নাকি অসংখ্য। তা আমরা জানি গত ক্লাসে শিখছি যদি অভেদ হয় তাহলে অসংখ্য মানের জন্য সত্য হবে, তার উত্তর কি হবে, এখানে অসংখ্য হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলতেছে কি নিচের কোনটি অভেদ, নিচের কোনটি অভেদ। তা আমরা কিছু অভেদ দেখি, এখানে দেওয়া আছে আমাদের ক নাম্বার, নিচের কোনটি অভেদ। তো দেওয়া আছে x + 2 হোল স্কয়ার, x + 2 হোল স্কয়ার প্লাস x - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2x² + 8, 2x² + 8, এটা হচ্ছে অপশন এ। অপশন বি হচ্ছে আমাদের x plus y এর হোল স্কয়ার প্লাস x - y এর হোল স্কয়ার ইকুয়ালস টু 4xy। অপশন সি নাম্বার অপশনটা হচ্ছে x plus y whole square minus x minus y whole square equals to 2 into x square plus y square। আর অপশন ডি হচ্ছে আমাদের x plus 4, হ্যাঁ x plus 4 এর হোল স্কয়ার প্লাস x minus 4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু আমাদের কত, আমাদের দেওয়া আছে 2x square plus 16, 2x² + 16। এখন এই নিচের কোনটি সঠিক, মানে নিচের কোনটি অভেদ। আমরা বলছিলাম অভেদ চেনার উপায় ছিল কি, অভেদ চেনার উপায় ছিল হচ্ছে যে অভেদ চেনার উপায়টা ছিল কি আমাদের, যে বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক সকল সূত্রই হচ্ছে অভেদ। তাই দেখো এগুলো সবই সূত্রের ফরম্যাটে আছে, কিন্তু সবগুলো কিন্তু সঠিক না, যে কোনো একটা সূত্র এখানে সঠিক, বাকি সূত্রগুলোতে কিছু না কিছু ভুল আছে আমাদের এখানে, ঠিক আছে, কিছু না কিছু ভুল আছে। তাহলে আমাদের সঠিক সূত্র যেটা সেটাই হচ্ছে আমাদের অভেদ। তো দেখি আমাদের সঠিক সূত্রগুলো কি। সবগুলো সূত্রেই আমাদের দুইটা সূত্রকে ব্যবহার করছে, আমার বীজগণিতের দুইটা সূত্র আমরা শিখছি এগুলো, যে আমরা জানি a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার, এটা সমান 2 into a² + b²। আর এটা ছিল কি আমাদের a - b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার সমান 4ab। তার মানে যখন 4ab তখন এখানে মাঝখানে মাইনাস, আর যখন 2 into a² + b² তখন হচ্ছে কি প্লাস। তো দেখো 4ab মাঝখানে প্লাস, সো এইটা আমাদের হবে না, কারণ 4ab হলে মাঝখানে কি হবে, মাইনাস হবে। আবার দেখো 2a² + b² এর ক্ষেত্রে আমাদের মাঝখানে হতে হবে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তার মানে এটাও কিন্তু আমাদের হবে না। এখন আমাদের হয় এটা হবে, না হয় এটা হবে। তো আমরা একটা হিসাব করে দেখি যে কোনটা হয়। দেখো a + b বলতে কত, এখানে 2, খেয়াল রাখো 2, a - b,
এখানে প্লাস সবকিছু ঠিকঠাক আছে, তাহলে এখানে আমরা দেখবো 2 কমন নেই, 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস কত 4, এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে আমাদের হইতে হবে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে কত 2। আচ্ছা 4 কে কি আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি? 4 কে আমরা কিন্তু 2 এর স্কোয়ার লিখতে পারি। তার মানে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু একদম কারেক্ট মিলে গেছে, তার মানে এটা কিন্তু আমাদের সঠিক। আচ্ছা দেখি এই লাস্টটা দেখি মিলতেছে কিনা আমাদের। সেটা হচ্ছে যে এই দিকে তো ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এখন কথা হচ্ছে কি এই দিকে মিলতে হবে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু যদি 2 কমন নিই তাহলে আমাদের কি এরকম দাঁড়াইছে, ঠিক আছে। এখন 2 এক্স এর স্কয়ার লিখলাম, কিন্তু 8 কে কি আমরা 4 এর স্কয়ার লিখতে পারি? 8 কে কিন্তু আমরা 4 এর স্কয়ার লিখতে পারি না, ঠিক আছে। 8 মানে কি তোমার 4 এর স্কয়ার মানে কি 16, কিন্তু ছিল কত এখানে 8, তার মানে এইটা কিন্তু আমাদের সঠিক না। এটা যদি সঠিক হইতো তাহলে এখানে কত হইতো বলো তো, এখানে হইতো 32, আর সেক্ষেত্রে 2 কমন হলে এখানে হইতো 16, আর তখন 4 এর স্কয়ার দিলে কিন্তু আমাদের মিলতো। যেহেতু আমাদের এখানে 16 ছিল এর জন্য কিন্তু এটা সঠিক না, সঠিক হচ্ছে কি আমাদের 1 নম্বরটা। আশা করি এটুকু আমরা ক্লিয়ার, আশা করি আমরা এটুকু ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এরকম টাইপের কিন্তু প্রশ্ন আমাদের আরো আছে এরকম টাইপের প্রশ্ন কিন্তু এমসিকিউ তে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। হ্যাঁ, নিচের কোনটি অভেদ, নিচের কোনটি সমীকরণ, এখানে কিন্তু আরেকটা আমাদের একদম সেম জিনিস আছে, আমি আর দেখাইলাম না এটা, ঠিক আছে। আচ্ছা এখন একটা সমীকরণ দেওয়া আছে 2 ভাগ x প্লাস 1 ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে কত 3 ভাগ 2x মাইনাস 1। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল কোনটি বলতেছে নিচের, এই সমীকরণের মূল নিচের কোনটি, এখানে ক্যালকুলেশন করে জাস্ট x এর মান বের করতে হবে। তাহলে আমরা x এর মানটা বের করে দিই। দেখো এটার সাথে এটা গুণ করলে কত, এই যে হচ্ছে 2 আর 2 2 দিন কত 4, 2 কে কত 2, আর কত 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3। তাহলে আমাদের এই 3x এর দিকে আসলে বিয়োগ 4x মাইনাস 3x ইকুয়ালস টু কত 5। অতএব x ইকুয়ালস টু কত আমাদের 5, কারণ 2 দিকে লিখে প্লাস x এর মান কত 5, তার নিচে কোনটি মূল 5 হচ্ছে মূল। আশা করি এই টাইপের প্রশ্ন তোমাদের কোনো সমস্যাই কিন্তু পড়বে না। এইবার যেটা আমরা করতেছি এটা কিন্তু বীজগণিতিক রাশির জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আবার এই অধ্যায়ের জন্য সেরকম গুরুত্বপূর্ণ, একই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2x ভাগ 1 ভাগ 3x ইকুয়ালস টু 2 হলে 3x মাইনাস 1 ভাগ 2x সমান কত। দেখো এখানে x এর সাথে আছে কত 2, x এর সাথে কত 3, 1 ভাগ, হ্যাঁ। আর এখানে দেখো x এর সাথে কত হয়ে গেছে 3, x এর কত হয়ে গেছে বলো তো 2। কি ঝামেলা বলো। তো এই যে সমস্যা, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এইটার থেকে এটা কিভাবে আনতে পারি আমরা একটা জিনিস খেয়াল করো। এখন কথা হচ্ছে আমরা এই লাইন থেকে আমরা সরাসরি এই লাইনে যাব, কিন্তু এখানে আমাদের হইতে হবে কত 3x, কিন্তু আছে কত বলতো এখানে 2x। আমরা 3 বানানোর জন্য আমরা এটাকে 3x জোর করে লিখলাম, বুঝো, কিন্তু 3x টা কি করলাম আমরা জোর করে লিখলাম। এখন কথা হচ্ছে কি আগের মতো 2x ও থাকা লাগবে, তাহলে আমরা কি করলাম 2 লিখলাম, 2 লিখলাম। আর এই 3 যেহেতু গুণ আকারে ছিল না, তাই 3টাকে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। 3টাকে ভাগ করে দিলাম, মানে আমরা এইটা এইভাবে বলতে পারি যে আমরা যদি এই সমীকরণে দেখো আমরা কাজ করি, দেখো ধরো এখানে 2x আছে মাইনাস 1 ভাগ 3x ইকুয়ালস টু 2। আমরা যে কাজটা করবো আমাদের লাগবে কি এখানে আমাদের 3x বানাইতে হবে, তাই না। প্রশ্ন ঠিকঠাক তুলছি আমি, হ্যাঁ। এখানে আমাদের 3x বানাইতে হবে, তাহলে 3x বানাইতে গেলে আমি ধরো এখানে 3x লিখলাম। এখন 3x লিখলাম, এখানে তো 3x ছিল না, তো 3x তো বানাইতে হবে। বানানোর জন্য কি করতে পারি বলো তোমরা, এখানে ছিল ধরো 2x, আমরা 3 ভাগ 3 করি ধরো সাপোজ, তাহলে কি হবে, বা আমরা যেটা বলছিলাম এর আগে যেটা করলাম 3 নিলাম আর এখানে 2 ভাগ 3 নিলাম। 2 ভাগ 3 নিলে কি হবে দেখো তো, এই 3 3 কাটা, তাহলে কি সে 2x এ থাকতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা আমরা এইটা করব না, আমরা করব এইটা, এটাতে করে দেখি কি আসে। এটাকে আমরা 2x মাইনাস 1 ভাগ 3x বানাবো। এটাকে 2x বানাতে গেলে কি করা লাগবে আমাদের, ধরো সাপোজ এটাকে আমরা 2x লিখলাম, কিন্তু এখানে তো 3 ছিল, সেই 3টাকে ব্যালেন্স করা লাগবে। তাহলে আমরা কি করব, এখানে ধরো 3 নিলাম আর ভাগ 2 নিলাম, 3 ভাগ 2। তাহলে এই সমীকরণ 3 ভাগ 2 দিয়ে যদি গুণ করি, 2 2 কাটা, থাকতেছে কত 3x। আচ্ছা তাহলে সবাইকে কি করি আমরা এই 3 ভাগ 2 দ্বারা গুণ করে দিই, 3 ভাগ 2 দ্বারা গুণ করে দিই। তাহলে 3 ভাগ 2 ইন্টু 1 ভাগ 2x। আমি একটু ভুল করতেছি, দেখো আমরা একটু খেয়াল করো, এই উপরেরটার সাথেই গুণ করবো, উপরের সাথে গুণ করবো কত আমাদের 3x বানাইতে হবে। 2x মাইনাস 1 ভাগ 3x ইকুয়ালস টু 2 দেওয়া আছে, আমরা এটাকে বানাবো কত 3x। 3x বানাতে গেলে কত করা লাগবে আমাদের বললাম, যে ধরো সাপোজ এটাকে 3x লিখি,
তাই 3x কখন হবে, যখন হচ্ছে আমরা এটাকে 2/3 দ্বারা গুণ করব। এই সমীকরণটাকে যদি আমরা 2/3 দ্বারা গুণ করি কি আসে দেখি। আচ্ছা, আমার তো মনে হচ্ছে যে কিরকম, দেখো আমার ব্যাপারটা হচ্ছে এটাকে বানাবো হচ্ছে আমি 3x, তাহলে 3x বানাইতে গেলে 2x কে 3x বানাইতে গেলে 3/2, 3/2 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, 3/2 দ্বারা গুণ করে দাও। 3/2 1/3x আর 3/2 2। দেখো আমরা জাস্ট কি করছি, এই যে সমীকরণ যা ছিল, এই সমীকরণ যা ছিল সেই সমীকরণ উভয় পক্ষকে কি করছে 3/2 দ্বারা গুণ করে দিয়েছে। 3/2 দ্বারা গুণ করছে, 3/2 দ্বারা গুণ করছে। দেখো তাহলে এখানে কি 2 কাটা, লেগে থাকছে কত 3x, আর এখানে থাকছে কত এই 3 কাটা, তাহলে 1 আর নিচে কি 2 × x, 2x ইকুয়ালস টু কত এই 2 কাটা, এই থাকছে কত 3। তার মানে দেখো আমাদের অ্যানসারটা আসছে কিনা 3x - 1/2x ইকুয়ালস টু কত 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমি আরেকবার বলি ব্যাপারটা কি, আমাদের প্রশ্ন দেওয়া আছে এটা, আমাদের বের করতে হবে কি 3x - 1/2x ইকুয়ালস টু কত। তাই আমরা যে কাজটা করব, এটাকে 3x বানাইতে গেলে বললাম কি আমাদের এখানে 3/2 দ্বারা গুণ করা লাগবে। 3/2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 কাটা থাকবে কত 3x, মাইনাস 3/2 দ্বারা গুণ করলাম এই 1/3x কে ইকুয়ালস টু 3/2 দ্বারা গুণ করলাম 2 কি। তাহলে দেখো এখানে 2 কাটা থাকতেছে এখানে 3x, এখানে আমাদের এই 3 কাটা 1/2x আর এই 2 কাটা 3। তার মানে এটার অ্যানসার কত বলতো আমাদের 3। এই টাইপের এমসিকিউ কিন্তু আমাদের বীজগণিতের রাশি, এই এমসিটা বীজগণিতের রাশিতেও থাকে, আবার এই তোমার হচ্ছে একচলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তাহলে কিভাবে করবে, এরকম যদি এই যে চলক এই তোমার সহগটা যদি একটা আরেকটা জায়গায় থাকে তখন আমরা এই কাজটা করব। ঠিক আছে, এই কাজটা করব। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু আজকে করবো। এই দেখো এর আগে কিন্তু এগুলো আমাদের অঙ্কে ছিল, আমাদের কিন্তু কনসেপ্টে বেশি ছিল না, লিখিত কিছু অঙ্ক আছে সেগুলো আমরা দেখবো। বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। একটা সংখ্যা যেখানে 2টা অঙ্ক থাকবে, 2টি অঙ্ক, যেরকম ধরো সাপোজ, এরকম ধরো সাপোজ আমাদের ধরো এই যে 32 কয়টা অঙ্ক আছে, একটা দুইটা অঙ্ক আছে, একটা সংখ্যা 32 একটা সংখ্যা 2টা অঙ্ক আছে, তার মানে সংখ্যা যেখানে 2টা অঙ্ক থাকবে। তো যেখানে বলে দিছে যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x আর দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে y। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত y। তো দেখো আমরা এই ধরো সাপোজ 32, এই 32-এর এইটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে কি আমাদের একক স্থানীয়, আর আমরা জানি এটা হচ্ছে কি আমাদের দশক স্থানীয়। তো এর মানটা বের করতে গেলে কি করা লাগে, এর মানটা ঠিক মানে এর স্থানীয় মানগুলো কেমন হয়, একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলতো 1, আর দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলতো 10। অর্থাৎ আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 2, তার সাথে 1 গুণ, এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তার সাথে 10 গুণ। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। অর্থাৎ এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 30, যোগ করলে কত 32। তাহলে সংখ্যাটা কিন্তু পাওয়া যায়। তার মানে এখন আমাদের বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি কিভাবে বের করবো, দেখো আমরা যদি সাজাই লিখি, আমরা জানি সংখ্যাটির ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলতো 1 গুণ হয়, আর দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় 10 গুণ হয়। তাহলে এদেরকে যোগ করলে কি আমাদের সংখ্যাটি পাওয়া যায়, একটু আগে দেখলাম আমরা। তাহলে এই x প্লাস এটাকে কি x, এটা হচ্ছে কত 10y, তার মানে কত x প্লাস 10y, এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি, আমাদের x প্লাস 10y। ঠিক আছে, দেখো আমি আবারও বলতেছি, ধরো সাপোজ আমরা নিলাম 52, যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের একক স্থানীয়, আর এটা হচ্ছে আমাদের দশক স্থানীয়। তাহলে এই একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলতো 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হয় বলতো 10 গুণ, অর্থাৎ 2, এটা হচ্ছে 50, টোটালি কত 52। সিমিলারলি বলে দিচ্ছে একক স্থানীয় অঙ্ক x, তাহলে একসাথে এর সাথে কত 1 গুণ, তাহলে এর স্থানীয় মানটা পাওয়া যাবে। দশক স্থানীয় অঙ্কটা y, এর সাথে 10 গুণ দিলে এর স্থানীয় মানটা পাওয়া যাবে, আর দুইটা স্থানীয় মান যোগ করলে কি আমাদের সংখ্যাটা পাওয়া যাবে। আশা করি আমরা ক্লিয়ার। আমরা আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি, আমরা একদম সেম আরো একটা প্রশ্ন দেখবো আমরা। ধরো সাপোজ বলছে এটা, এই যেটা করলাম এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। এবার যেটা করবো আমরা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, একক স্থানীয় অঙ্ক p হলে সংখ্যাটি কত। আগের মতোই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর যেটার একক স্থানীয় অঙ্কটা দেওয়া আছে p,
আর এর একটা কথা শর্ত দেওয়া আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। আর এই দশক স্থানীয় যে আছে সেটা হচ্ছে একক স্থানীয় 3 গুণ, অর্থাৎ 3p, যদি হয় সংখ্যাটি কত। আমরা জানি কি একক স্থানের সাথে কত গুণ, 1 গুণ, আর দশক স্থানের সাথে কত গুণ বলতো, 10 গুণ, অর্থাৎ এটা 30p। তার মানে এটা হচ্ছে যোগ করলে কি সংখ্যা পাওয়া যায়, আমরা একটু আগে করলাম, তাহলে কত আমাদের 31p হচ্ছে আমাদের সংখ্যা। 31p হচ্ছে আমাদের সংখ্যা। আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে, আশা করি আমরা এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর চলে আসি পরবর্তীটায়। পরবর্তী এমসিকিউ, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5 এরকম যদি হয় তখন কি করবা, যে প্রথম কোণটি ধরি, প্রথম কোণটি 3x, পরেরটা হচ্ছে 4x, পরেরটা হচ্ছে কত 5x, সবগুলোর সাথে x ধরে নিবা। আর আমরা কি জানি বলতো, আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এখানে 5 3 8 8 4 কত 12, 12টা x হচ্ছে 180 ডিগ্রি সমান, অর্থাৎ x = 180/12। তাহলে হচ্ছে এটা আমাদের 12 × 12 থাকতেছে হচ্ছে কত আমাদের 6, 5 12 60, অর্থাৎ 15, x হচ্ছে 15। এখন সবথেকে ছোট কোণ কোনটা, অবশ্যই 3x হচ্ছে সবথেকে ছোট কোণ, কারণ 3 × এই যে 15, 3 15 কত 45 ডিগ্রি। ওই ত্রিভুজের সবথেকে ছোট কোণটা হচ্ছে কত ডিগ্রি বলতো, 45 ডিগ্রি। আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে। কারো যদি কোনোটাই বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবা। যদি এরকম ভাবে অনুপাত দেওয়া থাকে তাহলে ধরে নিব x ধরে নিব সবাইকে, অথবা y ধরে নিতে পারো। আর আমরা যেহেতু বলছি কোণের মানটা কত, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, যেহেতু ত্রিভুজের 3টা কোণ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে x এর মানটা বের করলাম, এবং সবথেকে ক্ষুদ্রতম কোণ অর্থাৎ 3x সবচেয়ে ক্ষুদ্রতম, আর সবথেকে বৃহত্তম কোণ কিন্তু 5x। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, এরকম লেখা অঙ্ক থাকলে কিন্তু আমরা করব। আচ্ছা, এই যে গত ক্লাসে কিন্তু আমি এরকম টাইপের এমসিকিউর কথা বলছিলাম, 3x - 6 প্লাস, দেখো দেওয়া আছে 5 = 2, 3x - 6 প্লাস 5 = 2। এই যে 5টা এটা কিন্তু রুটের বাইরে, এটা কিন্তু রুটের বাইরে, এইটুকু কিন্তু রুটের ভিতরে আছে। আচ্ছা, হইলে সমাধান নিচের কোনটি, সমাধান নিচের কোনটি, সমাধান নিচের কোনটি। তাহলে দেখো আমি বলছিলাম যে এই যে একটা সমস্যা কিন্তু আছে এখানে, আমাদের সমাধান সেট নিচের কোনটি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে আমাদের কত ফাঁকা সেট, একটা হচ্ছে আমাদের 3/2, আর একটা হচ্ছে আমাদের কত 1। তো আমি বলছিলাম এটার অ্যান্সার হবে কি ফাঁকা সেট। কি হবে, কিভাবে বুঝলাম ফাঁকা সেট হবে, কারণ তুমি যদি এটাকে অ্যারেটা লাইন ক্যালকুলেশন করো 3x - 6, আর এই 5টাকে ওদিকে যদি নিয়ে যাও তো 2 - 5 মানে কি -3। আর দেখো এই রুটের ভিতরে একটা সংখ্যার মান কত -3, যা অসম্ভব। রুট থেকে কখনো কি আসে না বলতো, ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে না। রুটের ভিতর থেকে কখনো ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে না, অর্থাৎ আমাদের এইটা কিন্তু কি আমাদের সম্ভবই না, এটা কিন্তু সম্ভবই না। মানে কি এই যে রাশিটা আমাদের, এটা কোনো মানের জন্যই কিন্তু সত্য না, অর্থাৎ এই সমীকরণে কোনো x এর মান নেই। তার মানে এটা কি ফাঁকা সেট, এটা কি ফাঁকা সেট। আর আমরা বলছিলাম এটা কিন্তু ফাঁকা সেট না, ইভেন দেখো এইটা ফাঁকা সেট না, এই যে এইটাও কিন্তু ফাঁকা সেট না, আবার এটাও কিন্তু ফাঁকা সেট না, এটাও না, এটাও না, এটাও না, এই কোনোটাই কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট কোনটা, হয় আমাদের এইটা ফাঁকা সেট অথবা আমাদের এইটা ফাঁকা সেট। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। এরকম এরকম এমসিকিউ কিন্তু পরীক্ষায় অনেক অনেক আসে। এটা আমাদের আসছে কোন বোর্ডে, এটা আসছে আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে, দেখছো এটা ঢাকা বোর্ড 2024 সালে। আবার দেখো দিনাজপুর বোর্ডে, দেখো এই এমসিকিউটা কত আসছে দেখো। এবার দিনাজপুর বোর্ডেরটা কি আসছে, 2x - 2 প্লাস 4 = 5, 2x - 2 প্লাস 4 = 5। এইটার ক্ষেত্রে সমাধান সেট নিচের কোনটি, এটা কিন্তু সমাধান আছে, কারণ কি বলতো এই 4 ওদিকে গেলে কি হবে, বিয়োগ হবে না। তাহলে যে 2x - 2 = কত, এখানে কিন্তু 1 আসতেছে, কত আসতেছে বলতো 1, এই 4 ওদিকে গেলে কি হবে বিয়োগ হবে, 5 - 4 মানে কি ধনাত্মক সংখ্যা। দেখো তো রুটের ভিতরে সংখ্যাটা কি ধনাত্মক সংখ্যা। এখন তুমি চাইলে কি করবা, বর্গ করবা, ঠিক আছে। আগে তুমি যদি করতে, দেখো ধরো সাপোজ আগে ধরো এরকম ছিল, ধরো সাপোজ, ভালো করে বুঝো, এরকম ছিল। এখন যদি তুমি বর্গ করতে তাহলে কিন্তু তুমি একটা জোর করে অ্যান্সার নিয়ে আসতে পারতে, কিন্তু এটা কিন্তু বাস্তবে সম্ভব না, এটা কিন্তু কখনোই বাস্তবে সম্ভব না। কিন্তু যদি ধনাত্মক সংখ্যা আসে তাহলে কিন্তু বর্গ করে তুমি অ্যান্সারটা বের করতে পারো। স্কয়ার রুট কাটা, 2x - 2 = 1, অর্থাৎ 2x = 3, কারণ 2 দিকে গেলে যোগ, অর্থাৎ x = কত 3/2। তাহলে অ্যান্সারটা কত হবে, এই 3/2 হচ্ছে আমাদের
অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে এরকম থাকলেই যে সবগুলোর ক্ষেত্রেই যে আমাদের ফাঁকা সেট হবে তা কিন্তু না, আমাদেরকে বুঝতে হবে যে সমানের ওইদিকে মাইনাস সংখ্যা আসতেছে কিনা। হ্যাঁ, রুটের ভিতরে কোনো একটা সংখ্যা ক্যালকুলেশন করার পরে মাইনাস আসতেছে কিনা। দেখো এই যে এটা 2x - 7 + 1 = 0, আমরা বলতেছি এই 1টা কিন্তু আমাদের রুটের ভিতরে নাই। তাহলে দেখো এটার কিন্তু উত্তর কি ফাঁকা সেট, কারণ এই যে 1 এদিকে প্লাস, ওইদিকে গেলে কি হবে বলতো -1। আর এই যে রুটের ভিতরে সংখ্যার কখনো মাইনাস মান প্রদান করতে পারবে না, অর্থাৎ এটা কিন্তু আমাদের কোনো উপাদান নাই। এটা কিন্তু অ্যান্সার কত ফাঁকা সেট। এটা কিন্তু আসছে কত বোর্ডে বলতো, কুমিল্লা বোর্ড 2016। আর এর আগে যেটা করলাম সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। আচ্ছা দেখো 3 × 5x - 3 2 × x + 2, একটা বীজগণিতের রাশি দেওয়া আছে বা সমীকরণ দেওয়া আছে, বলছে x এর মান কত। তুমি এটা একদম নরমাল ক্যালকুলেশন, একদম নরমাল ক্যালকুলেশন করে x এর মানটা বের করবা। এখানে একটাই অ্যান্সার আসবে, আর সেটা হচ্ছে কত 1। সেটা আসবে কত বলতো 1। তুমি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই। ঠিক আছে, এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 2020 সালে। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কথা বলি, x - 4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার - 8x + 16 দিয়ে আমাদের তিনটা অপশন, বহুপদী প্রশ্ন এটা। হ্যাঁ, বহুপদী টাইপের প্রশ্ন যেগুলো। প্রথম বলছে এটি একটি অভেদ, এটা একটা কি বলতেছে অভেদ, কোন কোন কথাটা সত্য আমরা দেখবো। তারপর বলতেছে একটি সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আর বলতেছে x এর সকল মানের জন্য সিদ্ধ হয়। এই সিদ্ধ হওয়া সত্য হওয়া একই কথা, ঠিক আছে, সিদ্ধ হয়। আচ্ছা দেখো সহজ কথা, a - b হোল স্কয়ার a স্কয়ার - 2ab + b স্কয়ার, যেহেতু এটা সূত্র, বীজগণিত একটা সূত্র, তাহলে এটা অভেদ হবে। আর আমরা জানি সকল অভেদে কি সমীকরণ, আর এই অভেদটা কি x এর সকল মানের জন্য সত্য, অর্থাৎ 1 2 3 এই তিনটাই কিন্তু আমাদের সঠিক। ক্লিয়ার? ঠিক আছে, এটা কিন্তু সঠিক। আচ্ছা এরপরে আমাদের আরেকটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমি একটু লিখে দাও। 3x³ - 3 2x³ - 3x - 5 = 0, এটার ক্ষেত্রে কি কি সঠিক। এর একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের নিচের কোনটি কোনটি সঠিক। তো বলতেছে প্রথম যে আমাদের এটা যে ঘাত হচ্ছে 2, এই সমীকরণের ঘাত হচ্ছে কত 2, এটা প্রথম আমাদের ইয়ে দেওয়া আছে যে 2 হচ্ছে ঘাত। আচ্ছা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 দেওয়া আছে। তো বলছে এটার ঘাত, এই সমীকরণের ঘাত 2। তারপরে x এর সহগের পরম মান, x এর সহগের পরম মান, পরম মান হচ্ছে 3, x এর সহগের পরম মান হচ্ছে 3, এটা বলছে। আর 3 নম্বর বলছে ধ্রুবপদ হচ্ছে 5, ধ্রুবপদ 5। এখন কোনটা কোনটা সঠিক দেখি। আমরা জানি এই সমীকরণের সর্বোচ্চ ঘাতকে এই সমীকরণের ঘাত বলে, যেহেতু পাওয়ার হচ্ছে সর্বোচ্চ 2 আছে, চলকের পাওয়ার সর্বোচ্চ 2 আছে, অর্থাৎ ঘাত হচ্ছে কত 2, এই কথাটা সঠিক। x এর সহগের পরম পরম মান, পরম মান, হ্যাঁ পরম মান বলতে কি, পরম মান বলতে এর এর ইংরেজি হচ্ছে মডুলাস। ধরো সাপোজ মডুলাস হচ্ছে এই চিহ্নটাকে মডুলাস বলতেছি, দুদিকে সমান একটা দাগ। হ্যাঁ, তো ধরো সাপোজ মডুলাস অফ x, ঠিক আছে, এটার ক্ষেত্রে অ্যান্সার কত হবে x হবে। মডুলাস অফ -x, সেক্ষেত্রে অ্যান্সার কত হবে x। অর্থাৎ তোমার যদি এখানে 5 থাকে তাহলে 5 হবে, আবার যদি মডুলাসের ভিতরে -5 থাকে তাহলেও কি +5 হবে। তার মানে মডুলাসের ভিতরে যদি ঋণাত্মক থাকে সেটা বাইরে আসলে কত হবে প্লাস হয়ে যাবে। তাহলে মডুলাসের ভিতরে মাইনাস থাকলে বাইরে আসলে প্লাস হবে। তাহলে মডুলাস চিহ্নের ব্যাপারটা হচ্ছে কি, মডুলাস সবসময় কি প্লাস মান প্রডিউস করে, সবসময় কার মান দেয় প্লাস মান, সবসময় কি মান দেয় প্লাস মান দেয়, কখনো মাইনাস মান দেবে না। কথা কি বুঝতে পারছি? এটাকে মডুলাস বা পরম মান বলি, পরম মান। এখন বলতেছে x এর সহগের পরম মান। আচ্ছা x এর সহগটা কত, x বাদে যতটুকু আছে সেটা হচ্ছে সহগ, এই যে -3, x এর সহগ হচ্ছে -3। বলতেছে এর পরম মান, পরম মান আছে মডুলাস হচ্ছে কত দেখো তো 3। ওরা বলছে যে x এর সহগের পরম মান হচ্ছে 3, কথাটা কিন্তু সত্য, তার মানে এটা কিন্তু আমাদের সঠিক। এরপরে প্রশ্নটা দেখি আমরা, বলতে ধ্রুবপদ 5, আমরা জানি x বিহীন যে পদ এই যে এইটুকু, এইটুকু হচ্ছে বলতেছে 5। তা আমরা জানি সবসময় পদ হিসাব করতে গেলে কিন্তু চিহ্ন সহ করতে হবে, -5, এটা কিন্তু শুধু 5, এটা কিন্তু আমাদের রং। 1 আর 2 কিন্তু আমাদের সঠিক। আশা করি আমরা এটুকু ক্লিয়ার হতে পারছি। ঠিক আছে, মডুলাস মানে কি পরম মান, ঠিক আছে, পরম মান সবসময় কি দেয়, ও প্লাস মান হোক মাইনাস মান হোক সবসময় কি বাইরে দেবে, প্লাস মানটা দেবে। আচ্ছা আচ্ছা দেখো এইবার আমরা চট্টগ্রাম বোর্ড এই সেই অঙ্ক নিয়ে আরেকটা অঙ্ক করব আমরা, 2 অঙ্ক বিশিষ্ট একটি
সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক মানে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, তাহলে দশকের স্থানীয় অঙ্কটা হচ্ছে কত বলতো 3x। আমি আবারও বলতেছি, তোমরা একটু আমি না লিখলেও আশা করি বুঝতে পারবা। যে বলছে কোনো একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x ধরি, দশক স্থানে 10 এই 3x 3 গুণ 3x। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটির ক্ষেত্রে কি বলছিলাম, একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, অর্থাৎ এটা হচ্ছে শুধু x, এটা হচ্ছে আমাদের 30x। তার মানে কত 31x হচ্ছে, আমরা জানি লাস্টে কি যোগ করতে হয়, যোগ করলে কি সংখ্যাটা পাওয়া যায়, এটা হচ্ছে কি 31x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, এরপরে প্রশ্নটা কি বলছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? আচ্ছা, তাহলে অঙ্ক কি ছিল একক স্থানীয় অঙ্ক, এখন কত হয়ে যাবে বলতো স্থান বিনিময় করছে মানে কি, এখন দশক স্থানীয় অঙ্ক যা ছিল এখন হয়ে যাবে সে কি একক স্থানীয় অঙ্ক হবে। আর যে এককে ছিল, যে একক স্থানীয় অঙ্ক ছিল সে হবে কি বলতো দশক স্থানীয় হবে। স্থান বিনিময় করা মানে কি, দশক একক হবে আর একক দশক হবে। এই একক হচ্ছে দশক আর দশক হচ্ছে একক, এগুলো এগুলো হচ্ছে অঙ্ক। হ্যাঁ, তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ 10 গুণ। অতএব সংখ্যাটি কত হবে, যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের 10x, অর্থাৎ এইখানে আসবে আমাদের 13x। তাহলে সংখ্যাটি যদি স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে বলতো 13x। 13x, আশা করি আমরা এটুকু ক্লিয়ার। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অনেকগুলো পাইলাম, সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী আমাদের 5.2 চলে যাব। আজকে 5.2 যাই, 5.1 মোটামুটি আমরা সবগুলো করে ফেলছি, এবার 5.2 যাব। এ দেখো বলতেছে x এ চলক ধরে বলো যে a স্কয়ার x প্লাস b ইকুয়ালস টু 0 যদি হয় এই সমীকরণের ঘাত কত, এই সমীকরণের ঘাত কত। আচ্ছা দেখো, আমরা বলছিলাম চলককে x, তাহলে x এর পাওয়ারটা গণনা করা হবে। x এর পাওয়ার কত, সর্বোচ্চ কত বলতো 1। তাহলে এই সমীকরণের ঘাত কত বলতো, এই সমীকরণের ঘাত হচ্ছে 1, ঘাত হচ্ছে কত 1। যেহেতু চলক x, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাতই সমীকরণের ঘাত, অর্থাৎ যেহেতু x এর ঘাত 1, অর্থাৎ এই সমীকরণের ঘাত হচ্ছে কত 1। এই সমীকরণের ঘাত হচ্ছে আমাদের 1। আশা করি এটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি অভেদ, এটাও 5.2 এ দিছে, অভেদ টাইপের প্রশ্ন আশা করি তোমরা পারবা। আবার আচ্ছা ধরো সাপোজ মিডল টার্ম দিছে x স্কয়ার মাইনাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0, এরকম দিয়ে বলছে সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি। তার মানে তুমি এটা মিডল টার্ম করবা, করার পরে যেই দুইটা মান আসবে সেই দুইটা মান অ্যানসার। তাহলে x স্কয়ার আমরা জানি 3 4 12 মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে x যদি দুইটা ভিতরে কমন নেই x, তাহলে x মাইনাস 4, আর দুইটা ভিতরে 3 কমন নিলে, এই দুইটা ভিতরে 3 কমন নিলে x মাইনাস 4। আবার দেখো এই দুইটার ভিতরে কমন আছে কে, x মাইনাস 4 কমন আছে, সো এখানে থাকবে x, এখানে থাকবে প্লাস 3 ইকুয়ালস টু 0। কারণ x এর মান হচ্ছে একটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কত মাইনাস 3, মানে এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 হলো 4, এটা ইকুয়ালস টু 0 হলো কত মাইনাস 3। x এর ভ্যালু দুইটা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 4 কমা মাইনাস 3। আশা করি এটা আমরা ক্লিয়ার। আচ্ছা দেখো এইবার একটা ইউনিক মিডল টার্ম দেখাই তোমাদের আমি। ধরো সাপোজ 3x স্কয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়ালস টু 0। এখন বলতেছে এই সমীকরণটা মূলগুলো কি কি। তো দেখো সাধারণত সবসময়ের জন্য কি থাকে বলতো, প্রথমটা x স্কয়ার থাকে। এবার কিন্তু আমাদের কি একটু ব্যতিক্রম, যে 3x স্কয়ার আছে। তো মিডল টার্মের নিয়মটা আমরা কিন্তু শিখে আসছি 3.4 এ। সেই ক্ষেত্রে নিয়মটা ছিল কি, প্রথমটা এবং শেষেরটা গুণ করতে হয়। তাই 3x স্কয়ারের সাথে 5 গুণ করো, 3 চিহ্ন সহ, হ্যাঁ চিহ্ন সহ গুণ করতে হয়। 3x স্কয়ারের সাথে প্লাস 5 গুণ করলে 3 5 15 প্লাস 15x স্কয়ার। তার মানে গুণ করে মিলাইতে হবে কত বলতো 15x স্কয়ার, আর যোগ বিয়োগ করে মিলাইতে হবে কত বলতো আমাদের শুধুমাত্র x। ঠিক আছে, শুধুমাত্র কত মিলাইতে হবে বলতো x মিলাইতে হবে। তো দেখো কত কত গুণ করলে 15 হয়, আর যোগ বিয়োগ করলে কত হয় শুধুমাত্র x হয়, শুধুমাত্র কত হয় আমাদের x হয়। তো দেখো আমরা হিসাব করে দেখি কত হয় আমাদের এটা। যদি আমরা কত কত নিব, দেখো তো 15 গুণ যেগুলো কি কি আছে, 15 কে লেখা যায় 15 গুণ 1 মানে 15, তারপর 3 গুণ 5, এটাও কত বলতো 15। এখন দেখো এই যে এটার ক্ষেত্রেও কিন্তু 3 আর 5 গুণ করলে কিন্তু 15 হয়, বাট 3 আর 5 যোগ বিয়োগ করলে কিন্তু -1 হয় না। আবার এটা 15 আর 1 যোগ বিয়োগ করলে কিন্তু 15 হয়, কিন্তু তোমার এটার ক্ষেত্রে কিন্তু তোমার এই -1 হয় না।
তাহলে এটা কিন্তু মিডল টার্ম কিন্তু আমাদের নর্মাল নিয়মে যে মিডল টার্মটা শিখছি আমরা সেই মিডল টার্মটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা দেখলাম যেখানে কোনোভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের এই 15 গুণ করে মিলাবো এবং যোগ করে বা বিয়োগ করে আমাদের -1 মিলাবো, এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। ঠিক আছে, বলতেছে আচ্ছা 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 আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা ছিল হচ্ছে যে এক্স এর সহগ কত, এই সমীকরণটাতে এক্স এর সহগ কত। আচ্ছা, যদি এরকম কখনো মান না আসে তখন তুমি চাইলে কিন্তু মান নিয়ে আসতে পারো কোন সূত্র দিয়ে বলো তো? ওই যে আমরা শিখাইছিলাম এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac ভাগ কত 2a, যেখানে এ হচ্ছে এক্স স্কয়ার সহগ অর্থাৎ 3, বি হচ্ছে এক্স এর সহগ অর্থাৎ -1, আর সি হচ্ছে আমাদের ধ্রুবপদ অর্থাৎ 5। এখানে এ বি সি এর মান বসাই দিলে এক্স এর ভ্যালু কিন্তু দুইটা চলে আসবে। কথা কি ক্লিয়ার? তবে এইটার ক্ষেত্রে প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল হচ্ছে যে এই সমীকরণের এক্স এর সহগ কত। এক্স এর সহগ কত? এই যে -1, কত? -1। আচ্ছা, এবার আসি আমরা, আচ্ছা এইগুলো তো প্রায় সব সেম। ও আচ্ছা, এটা তো আমাদের বুঝতে পারছি। বলতেছে 3x² - 1 = 0 এবং এবং হচ্ছে ax² প্লাস bx প্লাস c = 0, এই দুইটা সমীকরণের সাথে তুলনা করবা। তুলনা করে বলছে দুইটা সমীকরণের সাথে তুলনা করে বলছে বি এর মানটা কত আমাকে জানাও, বি এর মানটা কত। এখন দেখো এক্স স্কয়ারের সহগ যে সে হচ্ছে এ, এক্স স্কয়ারের সহগ কত 3, অর্থাৎ এ হচ্ছে কত আমাদের 3। এক্স এর সহগ যে সে হচ্ছে বি, আচ্ছা এখানে এক্স এর সহগ নাই, আচ্ছা গেল, এটা গেল। এবার ধ্রুবপদ মানে এক্স বাদে যে থাকবে সে হচ্ছে সি, অর্থাৎ সি হচ্ছে কত আমাদের এখানে -1। এখন কথা হচ্ছে এক্স এর সহগটা কত। আচ্ছা এখানে কিন্তু এক্স এর সহগ ছিল, তাহলে কিভাবে ছিল সেটা দেখো, এটাকে একটু সুন্দর করে সাজাই নিব। 3x² প্লাস 0 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 লিখতাম। কোনো কি সমস্যা ছিল বলতো? এই জিরোর সাথে এক্স গুণ করলে কি জিরো হয়ে যায়, তার মানে কিন্তু এই 0x এই সমীকরণে থাকা বা না থাকা কোনো কিন্তু ব্যাপারই না। কিন্তু যেহেতু বলছে এক্স এর সাথে এই যে কত বি আছে, তাহলে এক্স এর সাথে কত চিন্তা করতে পারি বলতো? 0, অর্থাৎ এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করলে বি এর মানটা হচ্ছে কত? 0। বি এর মানটা হচ্ছে কত বলতো? 0। আশা করি এটুকু আমরা ক্লিয়ার। আচ্ছা, এই দেখো 2x x² - 4ax = 0 হলে নিচের সমাধান সেট, সমীকরণের সমাধান সেট কোনটি বা সমাধান কোনটি। আমরা বলছিলাম তোমার হয়তো মনে হইতে পারে যেহেতু দুইটার ভিতরে এক্স আছে এক্স দ্বারা ভাগ করে দিই, না আমরা এই কাজটা করবো না। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, সহজ কথা, আমরা একটা এক্স কমন নিই, তাহলে কি 2x - 4a = 0। তোমরা বলতে পারো যে 2x তো কমন না যেত, আমি সমস্যা নেই, আমি এক্সই কমন নিলাম। তাহলে এই যে যদি কমন নেই তাহলে কি বলবো, হয় x = 0 অথবা কি এই 2x - 4a = 0। তাহলে এখানে 2x = কত? 4a, অর্থাৎ x = কত বলতো? 4a ভাগ 2, অর্থাৎ 2a। তাহলে x এর ভ্যালু দুইটা, x এর ভ্যালু দুইটা, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2a। তো বলছি নিচের সমাধান কোনটি? 0, 2a, দুইটাই কিন্তু সঠিক। কথা কি ক্লিয়ার? ওই যে বলছিলাম দ্বিঘাত মানে কি দুইটা সমীকরণ দুইটা সমাধান কিন্তু থাকবেই থাকবে, দুইটা সমাধান থাকবেই থাকবে। দেখো এরকম টাইপের প্রশ্ন প্রচুর আছে আমাদের। 2y² = 4py, এই সমীকরণের সমাধান নিচের কোনটি? যেহেতু দ্বিঘাত তাহলে দুইটা সমাধান থাকবেই থাকবে। একদম আগে যেটা করছি একদম সেম সেম, কিন্তু জাস্ট এখানে কি y দেওয়া আছে সেখানে x ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা y কমন নিব একটা, 2y - 4p = 0, অর্থাৎ y = 0, অথবা এই 2y - 4p = 0, অর্থাৎ y = কত? 2p। ক্যালকুলেশন করলে 2p, তার y এর মান কত? 0 আসছে আর 2p আসছে, দুইটাই কিন্তু আমাদের সঠিক। এটাও কিন্তু কত বোর্ডে আসছে আমাদের? এটা আসছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2020। দেখো এরকম প্রশ্ন অনেক পাবো। y² = √7y, আমরা বলছিলাম এখানে অ্যান্সার কয়টা? দুইটা, একটা y = 0, একটা y = কত? √7। ক্যালকুলেশন করবা দেখবা দুইটাই পাবা। কিভাবে ক্যালকুলেশন করবা? এগুলোকে একদিকে নিয়ে আসবা, প্রথমে y কমন নিবা, অর্থাৎ y = 0 অথবা এটা এটা। আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, এখানে একটা ব্যাপার আছে, তোমাদের একটা জিনিস শিখাই দেখো। তাহলে সাপোজ এটা কি করছিলাম, y² - √7y = কত? 0। ঠিক আছে, আচ্ছা এখানে y কমন নিলে y - √7 = কত? 0। আমরা বলতেছি হয় এটা = 0 না এটা = 0, অর্থাৎ y = 0 হবে, অথবা y - √7 = কত? 0 হবে। y = কত বলতো? √7। দুইটা মান, দুইটা মানের জন্য সত্য। এখন যদি কখনো তোমার কাছে এরকম থাকে
যে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস রুট 7 মানে এরকম আসছে ইকুয়ালস টু 3। এখন তুমি কি তাহলে বলবা যে ওয়াই ইকুয়ালস টু 3 অথবা অথবা ওয়াই মাইনাস রুট 7 ইকুয়ালস টু 3। একটু আগে দেখলাম যে এটা যে এইটা এবং এইটা গুণফল কত 0, তাহলে হয় এটা ইকুয়ালস টু 0 না এটা ইকুয়ালস টু 0। তা আমরা কি যদি 3 হয় তখন কি বলতে পারবো যে ওয়াই ইকুয়ালস টু 3 অথবা এটা ইকুয়ালস টু 3? উত্তর হচ্ছে না, এটা কখনোই বলতে পারবো না, এটা কিন্তু কখনোই বলতে পারবো না। এইটা কেন বলতে পারি, কারণ হচ্ছে কি দেখো এই ওয়াই এবং ওয়াই মাইনাস রুট 7 ইকুয়ালস টু 0 হইলে কেন আমরা দেখো যদি মনে করো সাপোজ এটার মান হচ্ছে 0 না, এটার মান ধরো 0 না, এটা ধরো 5। আমরা যদি ধরো সাপোজ যদি ওয়াই এর মান 0 হয় তাহলে দেখো তো বাম পক্ষটা 0 হইতেছে না বলো তো? অবশ্যই 0 হইতেছে। তাহলে এই দুইটার ভিতরে যে কোনো একটা 0 হইলেই কিন্তু মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমি বুঝাতে পারছি কিনা? হয় ওয়াই 0 হবে, মানে ওয়াই 0 হলে পুরোটা 0 হবে, অথবা এইটুকু 0 হলে পুরোটা 0 হবে। তো এটা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের দেখো অ্যান্সার কিন্তু দুইটাই হইতে পারে না, যে কোনো একটা কিন্তু অ্যান্সার। এই যে বলতেছি এখানে আমরা এই যে কোনো এই যেখানে যে বলতেছি যে এইটা অথবা এইটা অথবা এইটা, যদি এইটা হয়ে যায় আমি যদি শিওর যে এটা অ্যান্সার, তাহলে কিন্তু এটা না, এটা কিন্তু মনে রাখবা। তাহলে আমরা জানি না যে অ্যান্সার কোনটা। যদি এটা হয় দেখো তুমি একবার বলে দিছো যে ওয়াই ইকুয়ালস টু 0 এই সমীকরণে, তাহলে তো ওয়াই এর মান 0 বসাইলাম, আর এখানে দেখো তো 0 মাইনাস রুট 7 এইটুকু অংশের মান কি 0 আসতেছে বলো তো? এইটুকু মান তো তখন 0 আসতেছে না, মানে এই প্রথমটুকুর মান 0 হইলে এইটুকুর মান 0 নাও হইতে পারে, কিন্তু আলটিমেট গুণফলটা কত হয়ে যাবে বলতো? 0 হবে। আলটিমেট গুণফলটা কত হবে? 0 হবে। আবার দেখো ধরো সাপোজ এইটুকুর মান 0 হইলে এইটুকুর মান 0 নাও হইতে পারে। ধরো সাপোজ এখন ওয়াই এর মান যদি আমরা রুট 7 বসাই, ওয়াই এর মান কত বসাবো? রুট 7 ইন্টু রুট 7 মাইনাস রুট 7। তো দেখো এইটুকুর ক্যালকুলেশন করে 0, কিন্তু এইটুকু কিন্তু কত? রুট 7 না, তার মানে এইটুকু 0 কিন্তু এইটুকু রুট 0 না, তারপরেও কিন্তু গুণফলটা কত হয়ে গেছে বলতো? 0 হয়ে গেছে। তার মানে যে কোনো একটা মান হইলেই কিন্তু হবে, রুট 7 হইলেও কিন্তু সমীকরণটা সত্য, আবার তোমার হচ্ছে 0 হইলেও কিন্তু সমীকরণটা সত্য। আশা করি আমরা এই ছোট কনসেপ্টটাকে বুঝতে পারছি। কিন্তু এইটা কিন্তু কখনোই হবে না, এর কারণ হচ্ছে কি দেখো, এখন ধরো সাপোজ ওয়াই এর মান যদি এই যে বললাম যে কনসেপ্টটা ওয়াই এর মান 3 হইলেও সমীকরণ সত্য, ওয়াই এর মান ওয়াই মাইনাস রুট 7 মান 3 হইলেও সমীকরণ সত্য, আসলেই না। এর কারণ কি? কারণ হচ্ছে দেখো ধরো ওয়াই এর মান তুমি 3 নিছো, এখন দেখো তো সমীকরণ সত্য হয় কিনা। তাহলে 3 ইন্টু 3 মাইনাস রুট 7, এখন তুমি গুণ করে কি কখনো তুমি এই 3 পাবা বলো তো? মানে অর্থাৎ ডান পক্ষটা পাবা? উত্তর হচ্ছে না। অর্থাৎ এই জন্য কিন্তু এটা কখনোই হবে না। কখন হবে? যখন ডান পাশে 0 থাকবে তখন হচ্ছে আমাদের এই ব্যাপারটা হবে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের বেসিকগুলোকে স্ট্রং করে রাখতে হবে। আচ্ছা দেখতেছি আমি এরকম টাইপের প্রচুর প্রচুর এমসিকিউ আছে, সব বোর্ডে আসা। এই যে দেখো সিলেট বোর্ড 2024, সিলেট বোর্ড 2024 এর প্রশ্নটা কি দিছে? এক্স স্কয়ার মাইনাস এক্স ইকুয়ালস 3x এর সমাধান সেট কোনটা? তাহলে এক্স এর মান কত? একটা 0 হবে, এটা কত? 3 হবে। তুমি ক্যালকুলেশন করো, এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, এক্স স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু কত? 3। আশা করি এটা বুঝতে পারছি আমরা। এই টাইপের এমসিকিউ কিন্তু আমাদের এখানে প্রচুর থাকবে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস দেখো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কি যে x ইকুয়ালস টু রুট ওভার 2x মাইনাস 1 এই সমীকরণের মূল কয়টি? এই সমীকরণের মূল কয়টি বা এই সমীকরণে x এর মান কত? এখন দেখো এখানে রুট আছে, এখানে শুধু x আছে। এখন এই রুটের ভ্যালুটা অবশ্যই প্লাস আছে, কোনো সমস্যা নেই। সো উভয় দিকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়াতেছে? এক্স স্কয়ার স্কয়ার রুট কাটা 2x মাইনাস 1। এখন দেখো তো এটা কি কি সমীকরণ হয়ে গেল? এটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণে x এর মান কটা থাকে? বলতো দুইটা থাকে। এবং তাহলে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এক্স স্কয়ার 2x এদিকে আসলে কি মাইনাস 2x, 1 এদিকে আসলে কি হবে বলতো? প্লাস 1 ইকুয়ালস টু 0। তুমি যদি ক্যালকুলেশন করো মিডল টার্ম করলেও মিলবে, অথবা যদি তুমি মনে করো না এটাকে সূত্র করবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 0। আর হোল স্কয়ার মানে কি বলতো? একই জিনিস কয়বার আছে বলতো? দুইবার আছে। আমি বলছিলাম এরকম হইলে কিন্তু অ্যান্সার কিন্তু দুইটাই, হয়তো একই মান, দুইটা কি হয়তো একই মান কিন্তু অ্যান্সার করে বলতো দুইটা। তো বলতেছে নিচের সমাধান কোনটি? তাহলে উত্তর আছে কত? 1 2 হ্যাঁ 0 মাইনাস 1, উত্তর কত? আমাদের শুধু 1, শুধু 1 হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি আমরা একটু ক্লিয়ার হতে পারছি। আচ্ছা চলো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। একই টাইপের প্রশ্ন বারবার আসছে আমি দেখলাম। হয় মিডল টার্ম অঙ্ক, মিডল টার্ম হইলে কি দুইটা অ্যান্সার তো এমনি থাকবে। তাহলে সাপোজ এই যে ওয়াই স্কয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 0, তো ওয়াই এর মান কত? দুইটা মান আছে অবশ্যই জানি আমরা। তুমি যদি সূত্র করো ওয়াই স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, খুব সহজে মানটা পাবা। সেটা হচ্ছে কি ওয়াই প্লাস 3
এবং ওয়াই মাইনাস থ্রি প্লাস টু জিরো। তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? মাইনাস থ্রি অথবা কি শুধু থ্রি, দুইটা মানের জন্যই কিন্তু সত্য, মানে প্লাস মাইনাস থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, এইবার এই এই অঙ্কটার কিন্তু তুমি অ্যান্সার মুখস্থ রাখতে পারো। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে মুখস্থ রাখতে পারো, সেটা হচ্ছে কি 2 মাইনাস 1 ভাগ x মাইনাস। এই অঙ্কটা কিন্তু আমাদের ম্যাথ বইয়েও কিন্তু আছে, এটা কিন্তু 5.2 এ আমাদের ম্যাথে আছে, ঠিক আছে। এই ম্যাথটার অ্যান্সার তুমি মুখস্থ রাখবা কেন? কারণ এটার কোনো অ্যান্সার নাই, এটার কোনো সমাধান সেট নাই, মানে এই সমীকরণটার x এর কোনো ভ্যালু নেই। এখন কথা হচ্ছে যে ভ্যালু নাই তুমি বললা, আসলে যে ভ্যালু নাই তা না, কিন্তু এক্স এর যে ভ্যালুটা আসে সেই ভ্যালু দিয়ে এই সমীকরণ আর সিদ্ধ হয় না, মানে সেই ভ্যালুটা যদি সমীকরণে বসায় তাহলে সমীকরণটা সমীকরণে থাকে না। এই জন্য বলতেছি এক্স এর কোনো ভ্যালু নাই। তাহলে চলো আমরা দেখি যে এক্স এর মান বের করা যায়, তাহলে বের করা গেলে কেন এক্স এর মানটা সঠিক না। চলো এটা দেখি। ধরো সাপোজ আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই এক্স মাইনাস ওয়ান এইটা এদিকে মাইনাস এদিকে নিয়ে আসবো, এক্স মাইনাস টু ভাগ এক্স মাইনাস ওয়ান, আর এই পুরোটা এদিকে মাইনাস আছে, এদিকে আসলে কি প্লাস, কত টু। তাহলে আমরা যদি লসাগু করি এক্স মাইনাস ওয়ান, তাহলে এদিকে কত হবে এক্স মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু কত, আর গুণ যদি করি আমরা ওয়ান আছে, এটা কিন্তু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত, টুর সাথে গুণ করে দাও, টুর সাথে এক্স গুণ করলে টু এক্স মাইনাস টু, অর্থাৎ এক্সটাকে ওদিকে নিয়ে যাও, টু এক্স মাইনাস মাইনাস হচ্ছে কত এক্স, আর এই যে মাইনাস ওয়ান আর এই মাইনাস টু দিকে কি প্লাস টু, অর্থাৎ এখানে ওয়ান এখানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর মানটা কত আসছে ওয়ান আসছে। তুমি এটা জোর করে নিয়ে আসলে কিন্তু ওয়ান আসছে। আমরা দেখো এই সমীকরণটা সমাধান করবো কিন্তু ওয়ানও আসবে না, হ্যাঁ মানে এক্সই থাকবে না। দেখো আমি সমাধান দেখাইতেছি কিভাবে করতে হয়, কিন্তু এই যে ওয়ান আসছে না, এখন এই ওয়ান কেন উত্তর না, কারণ তুমি যদি এই সমীকরণে ওয়ান বসাইতা তাহলে কত হয়তো ওয়ান মাইনাস টু ভাগ ওয়ান মাইনাস ওয়ান। এখন এটা ধরো বাম পক্ষ, বাম পক্ষ কি বলতেছে যে উপরে হচ্ছে মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে জিরো, আমরা বলছিলাম কি নিচে যদি জিরো হয় তাহলে সেটাকে বলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, মানে এটা কিন্তু কোনো ক্যালকুলেশন করা সম্ভব না। তারপরে এক্স এর মান এমন একটা মান পাইছি যেই মানটার জন্য এই সমীকরণ ক্যালকুলেশন করাই সম্ভব না, তার মানে এই মানটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয় না। যেই মান দিয়ে সমীকরণ সিদ্ধ হবে না সেই মানটাকে ওই সমীকরণের মূল বলতে পারবো না। আমি বুঝতে পারছি কিনা, যেই এক্স এর মানটা দিয়ে ওই সমীকরণ সিদ্ধ হবে না, অর্থাৎ ওই এক্স এর মানটা ওই সমীকরণটার মূল হইতে পারবে না, কখনোই মূল হইতে পারবে না। এই সেম অঙ্কটা কিন্তু আমাদের মূল বইয়ে দেওয়া আছে জেড দিয়ে, কি দিয়ে বলতো জেড দিয়ে, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এটা কিন্তু দেখো এইবার একদম এইবার যশোর বোর্ডে আসছে, আমাদের যশোর বোর্ডে আসছে এটা। এটা আমাদের জেড দেওয়া থাকে জেড মাইনাস টু ভাগ জেড মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান ভাগ জেড মাইনাস ওয়ান, একদম এইরকম প্রশ্ন দেওয়া আছে আমাদের মূল বইয়ে। তো এটা কোনো কিন্তু সমাধান নাই, ঠিক আছে, সমাধান নাই, এটা উত্তর কি ফাঁকা সেট। কিন্তু আরেকটা দেখো, আরেকটা প্রশ্ন দেখো, এক্স মাইনাস টু ইকুয়ালস টু এক্স মাইনাস টু ভাগ হচ্ছে আমাদের কত এক্স। এখন এই সমীকরণটা দেখো ক্যালকুলেশন করো, করলে কি আসে দেখি, আর গুণ করো, আর গুণ করলে এক্স এর সাথে এগুলো গুণ করলে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু সাথে ওয়ান গুণ এক্স মাইনাস টু, তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তার মনে হয় মিডল টার্ম করাই আছে, তো দুইটা করে কমন নিয়ে দেখো তো ঠিক আছে কিনা। এক্স কমন নিলে কত এক্স মাইনাস টু, আর এখন মাইনাস ওয়ান কমন নাও এক্স মাইনাস টু ইকুয়ালস টু কত জিরো। তাহলে আমাদের এক্স মাইনাস টু কমন নাও, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, অর্থাৎ এক্স এর ভ্যালু আছে টু, আছে কত ওয়ান। তো তুমি দেখো যেহেতু এক্স মাইনাস টু নিচে নাই, এক্স মান টু বসাও বা ওয়ান বসাও, এই সমীকরণে কোনো সমস্যা নেই। এখন তোমার কাছে মনে হচ্ছে টু বসালে কোনো সমস্যা না, দেখো এখানে এসে এক্স মাইনাস টু, তা টু বসালে কি হবে টু মাইনাস টু মানে কত জিরো, কোনো সমস্যা না। এবার ডান পক্ষে দেখো টু মাইনাস টু ভাগ হচ্ছে টু, উপরে জিরো নিচে টু, এটা কিন্তু ক্যালকুলেশন করা যায়, এটা কোনো সমস্যা না। এটা অ্যান্সার কত বলো তো জিরো। তা টু এর জন্য বাম পাশে জিরো আসছে, ডান পাশে জিরো আসছে, তার মানে টু কিন্তু এই সমীকরণে একটা মূল হইতে পারবে, আবার ওয়ান তো মূল হইতে পারবে, এটা তো খুব সহজ কথা। এই সমীকরণের অ্যান্সার কত দুইটা, আর 2,1। তাহলে কোন সমীকরণটার অ্যান্সার নাই এটা মুখস্থ করে ফেলবা, একদম সরাসরি মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এই যে আমাদের একটা প্রশ্ন আছে, এই এখন যেটা করলাম সেটার মতো, এই যে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে কত এক্স, ক্যালকুলেশন করবা, এক্স এর দুইটা ভ্যালু আসবে, সেই দুইটা ভ্যালু কি কি, একটা আসে ধরো মাইনাস ওয়ান আর হাফ, মাইনাস ওয়ান হাফ, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এই দেখো আমাদের মিডল টার্ম, আমরা এরকম একটা মিডল টার্ম করতে গেছিলাম এর আগে, তো এটা তো আমাদের কোনো মিডল টার্ম করাই যাচ্ছিল না।
সো আমরা এরকম একটা মিডল টার্ম করি -4 ইকুয়াল টু 0। তো দেখো এই যে এইটা এবং এটা গুণ করতে হবে, তাহলে 5x² গুণ -4 গুণ করলে -20x², মানে গুণ করে -20x² মিলাইতে হবে, আর যোগ বিয়োগ করে কি করতে বলতো -1 মিলাইতে হবে। তাহলে কি 4 5 20 করলে হয়ে যেত না বলো? 5x² মাইনাস 5x প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু কত? 0। দুটোর ভিতরে কমন আছে বলো তো? 5x কমন আছে, x মাইনাস 1, x মাইনাস কত 1, আর এখানে তুমি 4 কমন নিলে কত x মাইনাস 1 ইকুয়াল টু কত? অর্থাৎ দুটোর ভিতরে কমন আছে x মাইনাস 1, এটা আছে 5x প্লাস 4 ইকুয়াল টু কত? 0। তাহলে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত বলো তো 1, আর এখানে আমাদের 5x ইকুয়াল টু -4, x এর মান হচ্ছে কত -4 ভাগ কত 5। এটা হচ্ছে একটা অ্যানসার, এটা হচ্ছে একটা অ্যানসার, দুইটা অ্যানসার। তাহলে আশা করি এই টাইপের মিডল টার্ম আসলে তোমরা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এই যে দেখো আবারও প্রশ্ন ঝড় উঠে গেছে, এই টাইপের প্রশ্ন যে √4x - 3 প্লাস 5 ইকুয়াল টু 2 হলে নিচের কোনটি সমাধান সেট, নিচের কোনটি? তো দেখো এই 5 যখনই ওইদিকে যাবে তখন কি -5, আর -5 মানে কত -3, আর রুটের ভিতরে কোনো সংখ্যাকে ক্যালকুলেশন করে -3 পাওয়া সম্ভব না। তার মানে এই সমীকরণের সমাধান সেট কত? ফাঁকা সেট। এটা কি ফাঁকা সেট? এটার অ্যান্সার নাই, এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। দেখো আবার দেখো এটা বিভিন্ন রূপ, হ্যাঁ বিভিন্ন রূপ, একই জিনিসের বিভিন্ন রূপ দেওয়া থাকবে, বুঝে নিতে হবে যেটা আসলে ধোকা। ধোকা হবে। দেখো এটা হচ্ছে +3 ইকুয়াল টু 2। এখন দেখো এই যে +3 ওইদিকে গেলে কি -3 হবে। সো -3 যখন হবে তখন কত -1, আর দেখো রুটের ভিতরে কোনো একটা সংখ্যাকে ক্যালকুলেশন করলে -1 আসা সম্ভব না, কারণ এই সমীকরণে কিন্তু কোনো অ্যান্সার নাই, অর্থাৎ এই সমীকরণের অ্যান্সার কি ফাঁকা সেট, ফাঁকা সেট। আশা করি একটু আমরা ক্লিয়ার হতে পারছি, ঠিক আছে? এই দেখো x - a - b ইন্টু 1 ভাগ a প্লাস 1 ভাগ b ইকুয়াল টু 0। তো বলতেছে যদি হয় তাহলে x এর মান কত? তো দেখো একটা জিনিস খেয়াল করো, এইটার মান তুমি চাইলে আমাদের চলক x, তাহলে x এর মান তুমি বসাইতে পারবা, আর x এর মধ্যে যেগুলো আছে সেগুলো ধ্রুবক, ওগুলোর মান বসাইতে পারবা না, ইচ্ছা মতো মান বসাইতে পারবা না। এই সমীকরণটা সত্য করার জন্য তুমি কার মান বসাইতে পারবা? x এর মান বসাইতে পারবা, কিন্তু তুমি কিন্তু a b এদের মান বসাইতে পারবা না। অর্থাৎ তোমার এই দেখো এই দুটার গুণফল 0 মানে কি হয় x - a - b = 0। এখন তুমি ভাববা হয়তো a 1 ভাগ a 1 ভাগ b = 0। উত্তর কথা হচ্ছে কি এটা না, কারণ এখানে তো এক্সই নাই। এখন তুমি এখানে দেখো তো এটা তো 0 দেখেই বোঝা যাচ্ছে না যে 1 ভাগ a প্লাস 1 ভাগ b, এটা কি 0? এটা কি 0 বলো তো? না, 0 না। 0 কখন হবে? যখন একটা x থাকবে, তার সাথে আমরা মনে করি সাপোজ আমি কি করলাম ওই x এর মান বসালাম, তাতে করে দেখা যাচ্ছে 1 ভাগ a আছে, এটা কত হয়ে গেছে ধরো 1 ভাগ -a হয়ে গেছে, তো এটা কাটা। আমার কথা কি বুঝতে পারছো কিনা? মনে সাপোজ এখানে ধরো 1 ভাগ a প্লাস 1 ভাগ ধরো x আছে ধরো, এইটা ইকুয়াল টু 0 হইতো, তাহলে কি করতাম? আমরা বলতাম x ইকুয়াল টু -a বসাও, তাহলে দেখো 0 হবে। 1 ভাগ a আর x এর জায়গায় মাইনাস বসালে এইটা দেখো তো 0 হয়ে গেছে না, তখন খুব সহজে 0 হয়েছে। তার মানে কি এখানে কেন হলো? কারণ এখানে চলক আছে, কিন্তু এখানে চলক না থাকলে কখনো সেটা 0 হতে পারবে না, 0 হতে পারবে না। অর্থাৎ 0 হতে পারবে কোনটা বলতো? এইটা, কারণ কি এখানে চলক আছে। তাহলে দেখো তাহলে অর্থাৎ x এর মান কত? এই মাইনাস এ গেলে কি প্লাস a, মাইনাস b গেলে প্লাস b, অর্থাৎ x এর মান কত? a প্লাস b। এই সমীকরণে যদি x এর মান a প্লাস b বসাও, শুধুমাত্র সেই ক্ষেত্রেই হচ্ছে এই পুরোটার মান 0 হতে পারবে, আদারওয়াইজ 0 হতে পারবে না। x এর একটা মানের জন্য কিন্তু সমীকরণটা সত্য, অর্থাৎ সেটা হচ্ছে কত? a প্লাস b। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, আমাদের x² মাইনাস 4 ভাগ x² ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে, এটা সমান 0। এখন বলছে কি চলকের সর্বোচ্চ ঘাত, এখানে বলছে চলকের সর্বোচ্চ ঘাত, এটা কিন্তু খেয়াল করবা, এটা 4 দেওয়া আছে এই সমীকরণে, চলকের সর্বোচ্চ ঘাত 4, 2 নম্বর অপশনে দেওয়া আছে, মানে এটা বহুপদী টাইপের, দুটি মূল আছে, মানে এর মূল দুইটা মূলের কথা বলছে। দুইটা মূল কি কি হইতে পারে? একটা হইতে পারে তোমার হচ্ছে -√2, এছাড়া শুধু √2 আর -√2। আর 3 নম্বরটা কি বলছে আমাদের? ধ্রুবপদ 4, ধ্রুবপদ শুধু 4, শুধু 4। এখন দেখি আমরা কোন কথাগুলো সত্য। তো প্রথম কথা হচ্ছে যে x² - 4 ভাগ x² ইকুয়াল টু 0,
তো এই সমীকরণটা দেখো, একটা জিনিস খেয়াল করো, তোমরা একটা জিনিস খেয়াল করো, সবসময়ের জন্য নিচে যদি চলক থাকে সেটাকে নিচে রাখা যাবে না, তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে, উপরে নিয়ে আসতে হবে। তো এটা নিয়ে আসার সিস্টেমটা কি, ধরো সাপোজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4/x² লিখে, এটা মাইনাস ওদিকে প্লাস, এখন আর গুণ করো তো, আর গুণ করলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত, x⁴ ইকুয়ালস টু কত, 4। আসলে দেখতে এরকম হইলেও আসলে কিন্তু সমীকরণটা এইটা না। সমীকরণ কোনটা বলতো, সমীকরণ আমাদের এইটা। এখন বলতো সমীকরণের এই চলক, আর বলছিলাম সাজাইতে গেলে কি সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, x⁴ - 4 = 0। এই যে সমীকরণটা, এই সমীকরণে x এর পর সর্বোচ্চ কত বলতো, 4। তাহলে এই চলকের সর্বোচ্চ ঘাত কত, 4। এটা কিন্তু আমাদের সঠিক কথা। এবার বলতেছে দুইটা মূল আছে এরকম, মানে চারটা কিন্তু মূল থাকবে, তার ভিতরে দুইটা মূল হচ্ছে এরকম। দেখি তো আসলে দুইটা মূল এরকম হয় কিনা। তাহলে এই x² এর স্কয়ার লিখলাম মাইনাস 2 এর স্কয়ার লিখলাম ইকুয়াল টু 0। তাহলে কি একবার যোগ একবার বিয়োগ, a² + 2 a² - 2 ইকুয়াল টু কত, জি। তাহলে হয় x² + 2 = 0, অথবা x² - 2 = 0। x² - 2, x = দেখো এটা আমরা লিখি x² + 2 = 0, অথবা x² - 2 = 0 পাইছিলাম আমরা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি x² = কত, -2, আর x² = কত বলতো, শুধু 2। তার মানে দেখো x = কত, +-√2। অতএব এই দেখো x এর মান হচ্ছে -√2, +√2 হতে পারে, আবার কি -√2 হতে পারে। এখানে কিন্তু সঠিক, এই কথাটা সঠিক। এইখানে কি আছে দেখি, এখানে একটা বেসিকের ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখো x হচ্ছে এমন সংখ্যা যার বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। তুমি কি দুনিয়ায় এমন কোনো সংখ্যা আছে যার বর্গ করলে, দুনিয়ায় এমন কোনো বাস্তব সংখ্যা আছে যার বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়? আমরা জানি যে কোনো সংখ্যার বর্গ করলেই কিন্তু ধনাত্মক হয়, ঋণাত্মক সংখ্যার বর্গ করলেও কি হয়, ধনাত্মক হয়। শূন্যের বর্গ করলে শূন্য হয়। কখনো কি -2 কখনো হওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। তার মানে এইখানে দেখো, এই যে সমীকরণটা সত্য, এই সমীকরণটা কি সত্য এক্স এর দুইটা মানের জন্য, কারণ কি দ্বিঘাত সমীকরণ, সত্য দুইটা মানের জন্য, কিন্তু দুইটা অবাস্তব মানের জন্য সত্য। অবাস্তব মানের জন্য সত্য। এখানে দুইটা অবাস্তব আর দুইটা হচ্ছে বাস্তব, দুইটা বাস্তব মান এবং দুইটা অবাস্তব মানের জন্য কিন্তু সত্য। অর্থাৎ এই দুইটা মূল হচ্ছে কি √2 -√2, √2 -√2, এই কথাটাও কিন্তু আমাদের সত্য। আর বলতেছে কি ধ্রুবপদ হচ্ছে 4। এখন দেখো তো ধ্রুবপদ কত ছিল, -4, কিন্তু আছে কত, 4। এই কথাটা কিন্তু মিথ্যা। অর্থাৎ 1 আর 2 হচ্ছে আমাদের এখানে সঠিক, 1 আর 2 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে আজকের ক্লাসে আমরা 5.1 এবং 5.2 এই দুইটা বিষয়টাকে কভার করার চেষ্টা করছি। কালকের ক্লাসটা হচ্ছে আমাদের রেখাকোণ ত্রিভুজ, রেখাকোণ ত্রিভুজ জ্যামিতির 6 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে কিন্তু কালকে আমরা যেই ক্লাসটা নিব এটা বেসিকের উপর হবে। এই বেসিক ক্লাসটা তুমি যদি খুব ভালো করে জানো, তাহলে এই অধ্যায়ের যে জ্যামিতিগুলো আছে তুমি খুব সহজে মুখস্থ বাদেই কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারবা। একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে জ্যামিতির এমসিকিউ নিয়ে যারা খুব সমস্যায় থাকো, তাদের কিন্তু আর কোনো সমস্যায় থাকবে না, কারণ জ্যামিতির এমসিকিউ কিভাবে বুঝে বুঝে পড়তে হয় সেটা নিয়ে কিন্তু কালকে আমরা আলোচনা করবো। এবং কালকে বেসিক ক্লাসটা এমন ভাবে নিব যাতে করে আমাদের পরবর্তী ক্লাসে যে এমসিকিউ থাকবে জ্যামিতির সবগুলো এমসিকিউ আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক কার্যকর হবে। হ্যাঁ, সো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।